সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা শেখ দিন মোহাম্মদ বৃত্তান্ত যে বইটি, সেটার তৃতীয় এবং চতুর্থ চিঠি দুটো আমরা পড়েছি, ন্যারেশন করেছি বা আমরা আলোচনা করেছি যে প্রথম চিঠিতে আমরা জানতে পেরেছি কিভাবে মিস্টার বেকারের সাথে শেখ দিন মোহাম্মদের পরিচয় হলো, কিভাবে তাদের সম্পর্ক এতটা গভীর হলো, সেটার বিস্তারিত বর্ণনা সেই প্রথম চিঠিটাতে ছিল। এবং তার পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে সময়কার যেই সৈনিক ব্যবস্থা, সেটার ব্যাপারেও আমরা অনেক তথ্য সেই চিঠি থেকে পাই। তো পরবর্তী যে চিঠিটা, চতুর্থ যে চিঠিটা, সেটা খুব মানে ইমোশনাল একটা চিঠি বলতে হবে। কারণ সেখানে আমরা জানতে পেরেছি কিভাবে শেখ দিন মোহাম্মদকে খুব আবেগঘন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তার মাকে ছেড়ে কিভাবে নতুন জীবনের উদ্দেশ্যে তাকে যেতে হয়েছে সে ব্যাপারে বিস্তারিত লেখা ছিল। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এবং আজকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ চিঠি দুটো পড়তে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চিঠি 5, মিলিটারি ক্যাম্পের জগৎ। সব অফিসারদের কাছ থেকে বিশেষ খাতির যত্ন পেয়ে আমার খুব ভালো লাগছিল। মনোযোগ সহকারে বেশ কিছুদিন সামরিক প্রশিক্ষণও নিয়েছি আমি। প্রায় 8 মাস দিনাজপুরে অবস্থান করার পর কর্নেল মর্গান গুপ্তচর মারফত খবর পেলেন কিছু কিছু এলাকায় মারাঠা উপদ্রব শুরু হয়েছে। তিনি সেনাবাহিনীকে তাৎক্ষণিকভাবে হুকুম দিলেন কর্মনাশা অঞ্চলের উদ্দেশ্যে মার্চ করার জন্য। সাথে সাথে মালপত্র গোছানো শুরু হয়ে গেল এবং সেগুলো বহন করার জন্য গবাদি পশুগুলোকে তৈরি করা হলো। অভিযানের জন্য কোয়ার্টার মাস্টার প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেন। কিছু জিনিসপত্র আগে ভাগে জলপথে পাঠিয়ে দেওয়া হলো, বাকিগুলো গরুগাড়ি এবং অন্যান্য বাহনে করে নেওয়া হবে। মিস্টার বেকার এবং তার অফিসার ভাইয়েরাও একই লাইনে আছে। প্রত্যেকের সাথে এক কোম্পানি সৈন্য এবং এক দল পাহারাদার যাবে। সেই সাথে আরও 700-র মতো অতিরিক্ত কর্মী আছে। এদের প্রয়োজন মতো কাজে লাগানো হবে সেনাবাহিনীর বিভিন্ন কাজে, যেমন তাঁবু খাটানো এবং অন্যান্য টুকিটাকি কাজকর্ম করা। এসব পদে গ্রামের নানা পেশার নিচু শ্রেণীর লোকদের কাজে লাগানো হয়। তাদের জাতিগত পেশা এবং বংশানুক্রম অনুসারে নির্বাচিত করা হয়। আমাদের প্রতিটি গ্যারিসনে এসব লোকের জন্য নির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া আছে। তারা সেনাদলের পদযাত্রার সময় সেই কাজগুলি পালন করবে। যেমন তাদের মধ্যে লস্কর, কুলি, ভিস্তি, মেথর ইত্যাদি লোক আছে। এরা মূল সেনাদল রওনা দেওয়ার আগে আমাদের সাথে একদিন আগে রওনা দেবে। মূল সেনাদলের সাথে বিভিন্ন শ্রেণীর কারবারি, যেমন মুচি, ছুতর, কামার, নাপিত এবং অন্যান্য পেশার কিছু লোক থাকে। আমরা কাজগুলোকে সহজভাবে নিয়ন্ত্রণ করার জন্য এবং যে কোনো সংশয় এড়ানোর জন্য তাদের 4 ভাগে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটি দলের নির্দিষ্ট দায়িত্ব ভাগ করা আছে। লস্করদের জন্য নীল জ্যাকেট, পাগড়ি, উত্তরীয় এবং পাতলুন বরাদ্দ করা হয়েছে। তাদের কাজ হলো তাঁবু খাটানো এবং শামিয়ানা টাঙানো, হাতি, ওট, ষাঁড়, গরুগাড়ি ইত্যাদিতে মালামাল তোলা এবং নামানো। কুলিদের 2 ধরনের কাজে ভাগ করা হয়েছে। এক দল মালপত্র বহন করবে, অন্য দল ঝোপ জঙ্গল কেটে পথ করে দেবে যাতে সেনাবাহিনী নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে। ভিস্তিওয়ালারা মানুষ ও পশু সবার জন্য জল সরবরাহ করে। এখানে মেথরের দল সবচেয়ে নিচু শ্রেণীর। তাদের কাজ হলো সব ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার করে ক্যাম্পের পরিচ্ছন্নতা বজায় রাখা। সকল প্রস্তুতি সম্পন্ন হবার পর 1771 সালের ফেব্রুয়ারি মাসের এক ভোরে আমরা দিনাজপুর থেকে রওনা দিলাম। দিনভর শীতল হাওয়া গায়ে মেখে আমরা এগিয়ে চললাম। পথে পথে বসন্তের পত্র পল্লবিত বৃক্ষের ছায়াময় পথ দিয়ে আমরা গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। রাস্তাটা বেশ প্রশস্ত এবং মসৃণ।
পথে আমরা এক জায়গায় বেশ কিছু শীতল জলের কুয়ো দেখলাম। সেখান থেকে তৃষ্ণা মেটালাম প্রাণ ভরে। কয়েক ঘন্টার মধ্যে আমরা ফুলবাড়িতে পৌঁছে গেলাম। কোয়ার্টার মাস্টার একটা উন্মুক্ত প্রান্তরে আমাদের জন্য তাঁবু আর শামিয়ানা খাটানোর জন্য লস্করদের প্রতি আদেশ দিলেন। আমাদের ক্যাম্পটা 2 মাইল দীর্ঘ দর্শনীয় বিশাল একটা সামরিক ছাউনি। সেখানে 9টি আলাদা ডিভিশন ছিল, 2টো ইউরোপিয়ান ব্যাটালিয়ন, 6টা সিপাহী রেজিমেন্ট এবং 1 কোম্পানি ইউরোপিয়ান আর্টিলারি। একদম সামনের দিকে বিভিন্ন রেজিমেন্টের এক সারি পতাকা উড়ছিল। প্রত্যেক রেজিমেন্টে ছোট ছোট কিছু তাঁবু আছে যা বেলটন নামে অভিহিত। বেলটন অর্থাৎ বেল টেন্ট, দেখতে ঘণ্টার মতো গোলাকার বলে ওটার নাম বেল টেন্ট বা ঘণ্টা তাঁবু। ওই তাঁবুতে আগ্নেয়াস্ত্রগুলো জমা থাকে। মাঝামাঝি তাঁবুগুলো ইউরোপিয়ানদের, তাদের কাছাকাছি আছে আর্টিলারি বাহিনী। প্রত্যেকের সাথে সিপাহীদের একটি সারি আছে। বেশ কিছু দল তাদের নিজ নিজ বেলটনের সাথে একই সারিতে অবস্থান করছে। প্রথম তাঁবুটা ইউরোপিয়ান সৈন্যদের, তাদের কাছ থেকে 20 ফুট দূরত্বে জমাদার এবং লেফটেন্যান্টের তাঁবু। তারপর ক্যাপ্টেনের শামিয়ানা, তার একটু পেছনে মেজরের তাঁবুর অবস্থান। তারপর 2 ব্যাটালিয়নের মাঝামাঝি জায়গায় কর্নেলের তাঁবুর অবস্থান। ওটার উল্টো দিকে প্রধান রক্ষী দল, যারা ফ্রন্ট লাইনের একটু বাইরের দিক অবস্থান করে। কর্নেলের শামিয়ানা থেকে মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে সীমানা শেষ হয়েছে। তারপর আছে কোয়ার্টার মাস্টার, অ্যাডজুটেন্ট, ডাক্তার, সার্জনের বাসস্থান। ওটার শেষ ভাগে আছে একটি বাজার এবং গবাদি পশুর লাইন। প্রত্যেক ইউরোপিয়ান প্রাইভেট কোম্পানি 6টা সাধারণ তাঁবু এবং একটি বেলটন তাঁবু পায়। জমাদার, লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেন একটি করে তাঁবু পায়। তবে তাদের কারো যদি নিজস্ব জেনানা বা স্ত্রী থাকে তাহলে তাদের জন্য আলাদা করে শামিয়ানার ব্যবস্থা করা হয় নিজস্ব খরচে। একজন মেজর 2টো শামিয়ানা, 2টো স্টোর, 2টো রক্ষী তাঁবু এবং একটি বেলটন তাঁবু পায়। কোয়ার্টার মাস্টার, অ্যাডজুটেন্ট, ডাক্তার, সার্জন প্রত্যেকে একটি করে শামিয়ানা পায়। কোয়ার্টার মাস্টার বিভিন্ন কাজের দায়িত্বে নিয়োজিত থাকে, ফলে তারা নির্ধারিত তাঁবুর বাইরে আরও কিছু তাঁবু পায় সার্জেন্ট, আকিয়ে এবং স্টোরের জন্য। সিপাহীরা তাদের নিজ নিজ বেলটনের পেছনে থাকে। ইউরোপিয়ান এবং অন্যান্য অফিসাররা যেভাবে নিজেদের পদ অনুযায়ী থাকে তারাও সেভাবে সারিবদ্ধ থাকে। হাসপাতালটা ক্যাম্প থেকে আধ মাইলের মধ্যে খুব চমৎকার একটি বনানীর মধ্যে অবস্থিত। জায়গাটি গোলাবারুদ ও মালামাল রাখার গুদাম থেকে বেশি দূরে না। সেখান থেকে আরেকটু দূরে খোলা প্রান্তরে যেখানে আমাদের ক্যাম্প আছে, সেখানে সাধারণ অফিসারদের জন্য বিশাল একটি সামরিক ছাউনি তৈরি করা হয়েছে। নানান ধরনের অস্ত্র এবং সরঞ্জামে সমৃদ্ধ আমাদের এই বিশাল বাহিনী ফুলবাড়িতে পৌঁছে গেল সন্ধ্যের সময়। দিনাপুর থেকে ফুলবাড়ির দূরত্ব 12 মাইলের মতো। চিঠি 6, আচমকা হামলার শিকার। ফুলবাড়িতে আমাদের মাত্র একটা রাত কেটেছে। তারপর দিন হঠাৎ আশপাশের গ্রামগুলো থেকে একদল লোক ক্যাম্পের ভেতর ঢুকে তাঁবু আর শামিয়ানা তছনছ করে এবং অফিসারদের অনেক মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। একই সময়ে তারা মিস্টার বেকারের শামিয়ানার পাশে স্টোর তাঁবুতে প্রবেশ করে। সেখানে একটি বিলাসবহুল পালকির ভেতর শুয়েছিলাম আমি। ওটাকে ছাউনি দেওয়া ক্যাম্প খাটও বলা যায়। ওপরের দিকটা নানা ধরনের ঝুলন্ত শিল্পকর্ম এবং চারপাশে রূপোর তৈরি মূল্যবান অলংকারে সাজানো। মোট কথা, এটা অভিজাত একটি পালকি, যেটার দাম কমপক্ষে 600 রুপি হবে। এমন বিলাসবহুল পালকি খুব ধনী লোক ছাড়া কেউ ব্যবহার করে না। প্রতিটি পালকি বহন করার জন্য 8 জন লোক নিয়োজিত থাকে।
প্রতিবারে 4 জন পালকিটা বহন করে। এই দেশে অর্থাৎ আয়ারল্যান্ডের গ্রামাঞ্চলে যেমন করে সিডান চেয়ার বহন করে, সেভাবে পালাক্রমে 4 জন করে পালকিটা বহন করে নিয়ে যায়। আসল কথায় ফিরি। সেই দস্যুগুলো ঝটিকা বেগে স্টোর তাঁবুতে ঢুকে আমার পালকিটাকে তুলে নিয়ে মাঠের ওপর দিয়ে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে ক্যাম্প থেকে 1.5 মাইল দূরের একটি জায়গায় গিয়ে থামল। সেখানে পালকির সব মূল্যবান অলংকার ভেঙে চুরে তুলে নিল। তারপর আমার দিকে বন্দুক তাক করে পকেটে যত টাকা পয়সা ছিল সব তো নিলই, এমনকি শরীরে যত জামা কাপড় ছিল সবই খুলে নিল। পরনে শুধু একটি পাতলা পায়জামা ছাড়া আর কিছুই বাকি রাখল না, সবই ছিনিয়ে নিল। তাতেও বেটারা ক্ষান্ত হয় না। কয়েকটা বদমাশ আমাকে খুন করার সিদ্ধান্ত নিল, পাছে আমি পালিয়ে গিয়ে তাদের খোঁজ বলে দিই। কিন্তু বর্বরগুলোর মধ্যে কয়েকজন একটু দয়ালু ছিল। তারা বলল, আমার বয়স কম, তাদের কোনো ক্ষতি করতে পারবো না। সঙ্গীদের বলে কয়ে আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে আমি যেন পাখির ডানায় ভর দিয়ে উড়ে গেলাম ক্যাম্পের দিকে। এক ছুটে বেকার সাহেবের কাছে গেলাম। তিনি আমার বিপদের কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন। আমাকে জীবিত ফিরতে দেখে তিনি খুব বিস্মিত হয়ে গেলেন। যখন সব কথা খুলে বললাম, কিভাবে আমি প্রাণে বেঁচে এলাম তার বৃত্তান্ত জানালাম, তখন তিনি স্বীকার করলেন যে বর্বরদের মধ্যেও 2-1 জনের মানবতাবোধ আছে। ওই বদমাশদের কিছু সঙ্গী আমাদের অন্য একটা তাঁবুর পেছনে ঘুরঘুর করার সময় গার্ডের নজরে পড়ল। পিছু ধাওয়া করে কয়েকটাকে ধরে ফেলল। ওদের কাছ থেকে খবর নিয়ে আরও বেশ কয়েক বদমাশকে আটক করা হয়। ক্যাম্পে এনে বিচার করে নাক কান কেটে ছেড়ে দেওয়া হয়। এই লোভী বদমাশগুলোর কারণে ফুলবাড়িতে আমাদের যতদিন থাকার কথা ছিল তার চেয়ে বেশি দিন থাকতে হলো। এই ঝামেলা সারতে না সারতে আরেকটি উপদ্রব এসে হাজির হলো। একদিন মাঝরাতে এক পাল শেয়াল হানা দিয়ে আমাদের সব মুরগিগুলোকে ছানা পোষা সমেত সাবার করে দিল। তাদের পিছু ধাওয়া করে কোনো লাভ হলো না। এই ক্ষতি আমাদের মেনে নিতে হলো নিরুপায় হয়ে। এই করতে করতে 8 দিন কেটে গেল ফুলবাড়িতে। 8ম দিনে কিছু লোককে বাজার সদাই করার দায়িত্ব দিয়ে আমরা আবারও রওনা দিলাম পরবর্তী গন্তব্য কর্মনাশার দিকে। ওটা এখনও 90 মাইল দূরে। একদিনের পথ পাড়ি দেওয়ার পর আমরা তুরোবাড়ি নামে একটা জায়গায় পৌঁছালাম। সেখানে একটি নদী পার হতে হবে। এত বিপুল লোকবল ও মালামাল পার করার ঝক্কি অনেক। নদী পার হতেই আমাদের 3 দিন লেগে গেল। আবহাওয়া খুব উত্তপ্ত ছিল, তাই আমরা ধীর গতিতে পথের ধারে ডালপালা ছড়ানো ফলফলাদির গাছের ছায়ার নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে দেখছিলাম ফলভারে নুজ্জ হয়ে থাকা কলাগাছ এবং আম তেঁতুল সহ নানান বৃক্ষ। কিছু দূর পরপর সেসব গাছের নিচে সুশীতল জলের কুয়ো ছিল। দুনিয়াতে এমন সুশীতল সুমিষ্ট জলের তুলনা নেই। পুরো হিন্দুস্তান জুড়ে এমন সব কুয়োর জল দিয়ে পথচারীরা তাদের তৃষ্ণা মেটায় গরমের সময়। এই অঞ্চলের আদি বাসিন্দারা এসব কূপ খনন করেছিল মানুষের প্রয়োজন মেটাতে। সেই কূপগুলোর জল যেন বিশুদ্ধ থাকে সেজন্য ভালোভাবে যত্ন নেওয়া হতো। ফলে যুগ যুগ ধরে পরবর্তী প্রজন্মের মানুষেরাও তার সুফল ভোগ করেছে। সেই কুয়োর নিরাপত্তা রক্ষার জন্য এমন কিছু ধর্মীয় বিধিনিষেধ আরোপ করে রেখেছে যে কুয়োর জল অপবিত্র করার ব্যাপারে সবাই সতর্ক থাকে। সে কারণে যুগ যুগ ধরে কুয়োর জল পবিত্র এবং বিশুদ্ধ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তাই চলার পথে যখনই কুয়োর দেখা পাওয়া যেত সেখানে থেমে আমাদের ভিস্তিওয়ালারা তাদের পাত্রগুলো বিশুদ্ধ জলে ভরে গরুর গাড়িতে তুলে নিত। কিছু কিছু পাত্র চামড়ার তৈরি, কিছু শুকনো খোলের তৈরি। কিছু কিছু পাত্র ওরা কাঁধে তুলে বয়ে নিয়ে যেত। তাহলে আজকে আমরা
পঞ্চম এবং ষষ্ঠ যে চিঠি দুটো সেটা পড়লাম। পঞ্চম চিঠি যেটার হেডিং হচ্ছে মিলিটারি ক্যাম্পের জগৎ, সেখানে খুব ডিটেইল আকারে চতুর্থ বা তৃতীয় চিঠিটা আমরা যেটা পড়েছিলাম সেখানকার মতো এখানেও অনেক ডিটেইলড আকারে অনেক কিছু বলা আছে, যে কিভাবে তাদের ক্যাম্পের যে সেট আপটা হতো, বিভিন্ন জায়গায় যে তারা অপারেশনে যেত বা মিশনে যেত, সেরকম সময় তারা কিভাবে ক্যাম্পিং করতো, কোন জায়গায় তাদের তাঁবু এক একটা থাকতো, কোথায় টাঙানো হতো কি, সেই সব কিছুর ব্যাপারে উনি বলেছেন। তার পাশাপাশি কে কী দায়িত্ব পালন করত, এবং যেটা উনি বললেন যে সোশ্যাল ক্লাসের একটি ব্যাপার ছিল সেখানে, যারা নিচু সোশ্যাল ক্লাসের তারা মূলত ম্যাথর বা ওই ধরনের কাজ করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন, এবং অন্যান্য আরও অনেক মানুষদের তাদের দরকার হতো, যেরকম লস্কর, কুলি, ভিস্তি অর্থাৎ যারা পানি সরবরাহ করে থাকে, ম্যাথর তো বললামই, তো এবং তাছাড়া মুচি, ছুতোর, কামার, নাপিত এবং অন্যান্য পেশারও কিন্তু লোকজন তারা সাথে রাখেন যখন তারা এরকম কোনো মিশনে যান বা এরকম কোনো ক্যাম্পিংয়ে যান। এবং তাদের এক একজনের ইউনিফর্ম কী ছিল তাদের বর্ণনাও এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ কিছু ঘটনাও আমরা দেখতে পাচ্ছি, যে একবার শেখ দীন মোহাম্মদের যে তাঁবু, সেখানে কিছু ডাকাত দল বলা যেতে পারে তারা হানা দিয়েছিলেন, এবং সেখানে শেখ দীন মোহাম্মদকে তুলেও নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা শেখ দীন মোহাম্মদকে হত্যা করেনি, তাকে ছেড়ে দেয়। এবং পরবর্তীতে তারা বেশ কয়েকজন বদমাশ ডাকাত, যেটা উনি বলেছেন, যে এরকম 5-6 জনকে ওনারা ধরতে পেরেছিলেন। তো খুব অ্যাডভেঞ্চারাস, যেটা আমি এই সিরিজের শুরুর দিকে বলেছিলাম যে খুব অ্যাডভেঞ্চারাস খুব জীবন এই ভদ্রলোকের, সেটারই কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি এই চিঠিটাতে। এটা পঞ্চম এবং ষষ্ঠ যে চিঠি দুটো মিলিয়েই আমি বললাম, এই ষষ্ঠ চিঠিটাতে মূলত তার যে হামলার শিকার হয়েছিলেন, ডাকাত দল যে তাকে হামলা করেছিল, সেটার ব্যাপারে আমরা জানতে পাই। আপনাদের যদি ডিটেলড জানার ইচ্ছা থাকে, অবশ্যই যে ন্যারেশনটা আমি করলাম সেটা আপনারা রিপ্লে করে দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আজকে এতটুকুই। পরের পর্বে আমরা পড়ব সপ্তম এবং অষ্টম চিঠি যে দুটো, এটা আমরা পড়ব। আজকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ চিঠিটা পড়লাম, পরবর্তী পর্বে 7 এবং 8 নম্বর চিঠিটা আমরা পড়ব। আশা করি আমার ন্যারেশন আপনাদের ভালো লাগছে। যদি আমার ন্যারেশন আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওগুলোতে, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো রেখে যাবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকবেন।